কাদা। প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা দরজাটা ঠেললেন, বেশ একটু অবাক হয়েই ঠেললেন। ৭২ নম্বর বনমালী নস্কর লেনের বাইরের দরজা তো হাট করে খোলাই থাকে দিনরাত, সেটা এমন বন্ধ থাকার কথা তো ভাবাই যায় না। সবে তো সন্ধে পার হয়ে রাতের প্রথম প্রহর, এমন সময় দরজা এভাবে বন্ধ কেন? বন্ধ নয়, ভেজানো। ঘনাদা জোরে একটু ঠেলা দিতেই পাল্লা দুটো বেশ একটু যেন ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়ে খুলে গেল। বহুকাল তাদের শান্তিভঙ্গ তো কেউ করেনি, মরচে ধরা কবজাগুলিতে তাই ওই আপত্তির গোঙানি। দরজা খুলে যাওয়ায় ঘনাদা যেটুকু আশ্বস্ত হয়েছিলেন, পুরনো আমলের খিলেন দেওয়া দেউড়ি পার হয়ে ভেতরে ঢুকে তা আর থাকতে পারলেন না। বুকটা একটু কি হঠাৎ ছ্যাঁক করে উঠল? তা তো করতেই পারে, ভেতরে যে কোনো সাড়া শব্দ নেই। শুধু কি তাই, নিচের রান্না ভাড়ার খাবার ঘরের মহল একেবারে অন্ধকার। কারেন্ট ফেল যদি করে থাকে, তাহলে হ্যারিকেন লণ্ঠনটা তো জ্বলবে। রামভুজ সে বিষয়ে দারুণ হুঁশিয়ার। ইলেকট্রিক সাপ্লাইয়ের ওপর পুরোপুরি ভরসা সে রাখে না। একটা নয়, দুটো লণ্ঠন তার সন্ধে থেকে তেল ভরা পলতে কাটা হয়ে মজুদ থাকে। সে লণ্ঠনের হলো কি? রামভুজি বা কোথায়? রান্নাঘরে তো মানুষজন কেউ আছে বলে মনে হচ্ছে না। ঘনাদা একটু দাঁড়িয়ে পড়ে কী যেন ভাবলেন। এই অবস্থায় কি করা উচিত, ভাবনাটা নিশ্চয়ই তাই। রান্নাঘরটা একবার দেখে আসতে যাবেন, না সোজা উপরেই উঠবেন মেষের সকলের খোঁজে? দুটোর কোনোটাই না করে ঘনাদা উঠোনে দাঁড়িয়ে হঠাৎ হাঁক পাড়লেন। হাঁকটা ঠিক হুঙ্কার বলে মনে হলো না, কেমন একটা করুণ আর্তনাদের সুর তার সঙ্গে যেন মেশানো। হাঁকটা কয়েকজনের নাম ধরে, শিশির, গৌর, সুধীর। স্তব্ধ অন্ধকার বাড়িটায় সে হাঁক যেন একটা বিশ্রী প্রতিধ্বনি তুলে মিলিয়ে গেল। কোনো জবাব এলো না কোথাও থেকে। বাড়িতে কেউ নেই নাকি? কিন্তু তা কি সম্ভব? ৭২ নম্বর ছেড়ে নিচে ওপরে সবাই হঠাৎ একসঙ্গে উধাও হয়ে গেছে। কোথায়? কেন? শিশির, গৌর। ঘনাদার এবারে ডাক বেশ একটু কাঁপতে কাঁপতেই উঠল, স্বরটাও কেমন দুর্বল। ঘনাদা তারপর আর উত্তরের অপেক্ষা করলেন না। যেভাবে ভেতরের উঠোন থেকে ছুটে বাইরের দরজায় প্রায় হুমড়ি খেয়ে রাস্তায় বেরিয়ে এলেন, তাকে পড়ি কি মরি বললে অতিশয়োক্তি বোধহয় হয় না। এ কি ঘনাদা, আপনি? শিশির ডান দিক থেকে বেরিয়ে এসে একেবারে যেন তাজ্জব, ছুটে যেন পালিয়ে এলেন। বাঁদিক থেকে এসে শিবুর সবিস্ময় জিজ্ঞাসা, হ্যাঁ এখনও তো হাঁপাচ্ছেন? সামনে থেকে এসে আমার অস্বস্তিকর মন্তব্য। ভয় পেয়েছেন মনে হচ্ছে। একেবারে পেছনের অন্ধকার দরজা দিয়েই বেরিয়ে এসে গৌরের চমকে দেওয়া সরব সন্দিগ্ধ অনুমান। কি করলেন এবার ঘনাদা? কি আর করবেন, একেবারে হাতে নাতে ধরা পড়েও পিছলে বেরিয়ে যাবার কোনো ফাঁক তো আর রাখা হয়নি। যাকে সত্যকার রামজব্দ বলে তাই হয়ে একেবারে অধবোদন আর তোতলা। ঘনাদার যা অবস্থা দেখলে সত্যি মায়া হয়। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। সত্যি তো আর নয়, কল্পনা, ঘনাদাকে জব্দ করার কল্পনা। কিন্তু ওই কল্পনাই থেকে গেছে, বাস্তব হতে ওরা দিলে কই? ফন্দিটা কিছু কি খারাপ এঁটেছিলাম? একেবারে যাকে বলে অব্যর্থ প্যাঁচ, ভেস্তে যাবার একটা ফুটোও রাখিনি। ঘনাদাকে তার সন্ধেবেলার সরোবর স্বভাব সেরে ফিরতেই হবে। তার ফেরাও একেবারে নিয়মমাফিক। প্রায় ঘড়ি ধরা 7:30, বড় জোর 8টা। সাবধানের মার নেই বলে আমাদের প্রায় 6:30 থেকে আলো টালো নিভিয়ে রামভুজ আর বনোয়ারিকে এ বেলার মতো ছুটি দিয়ে বাইরের দরজা ভেজিয়ে সবাই মিলে যে যার ঠিক করা জায়গায় কিছুক্ষণ ঘাঁটি মেরে থাকা। আমরা সবাই ৭২ নম্বরের বাইরে, গৌর একা নিঃসাড়ে ভেতরে। খুব বেশিক্ষণও অপেক্ষা করতে হতো না। বাদলার দিন, 50 পেরুনোদের সরোবর সভা বেশিক্ষণ জমত না। ঘনাদা গুটি গুটি ঘরে ফিরতেন, আর তারপর যা ছকেছিলাম তা অক্ষরে অক্ষরে মিলে যেত। কিন্তু এমন সুপরামর্শটা কেউ নিলে যে নিজেদের খাটো হতে হয়, তাই কি সব আহাম্মকের মতো ওজোর? সবাই বাড়ি ছেড়ে চলে যাব। চোরা টিটকিরিটা শিশিরের। বাহ, চমৎকার ব্যবস্থা। যাবার আগে বিতোষকে শুধু একটু ফোন করে দিলেই হবে। শিশিরের গলার আওয়াজের বাঁকা সুরটা ঠিকই ধরেছি। 98.5 তখন 99 ছাড়িয়েছে। তবু বিতস শুনে একটু ভড়কে যে গেছি তা অস্বীকার করব না। ভুরু কুঁচকে হলেও প্রশ্নটা তাই যেন আপনা থেকেই মুখ দিয়ে বেরিয়ে গেছে। বিতস? তাকে ফোন কেন? সে আবার কে? সে কেউ নয়, কিও না। শিশিরের সে কি চিবিয়ে চিবিয়ে ব্যাখ্যা। সে হলো বিতস, অর্থাৎ সংক্ষেপে বিশ্ব তস্কর সংঘ।
সবাই মিলে বাড়ি ছেড়ে গেলে তাদের ফোন না করলে চলে? কীরকম লাগে উজবুক মার্কা এ রসিকতা, বিশেষ অমন একটা পয়লা নম্বরের মাথার কাজ দেখবার পর। 99 100-তে ওঠে কিনা? যা বলতে চেয়েছিলাম তা আর বলার ফুরসত মেলেনি। শিশিরের মুখ থেকে কথাটা যেন লুফে নিয়ে শিবু চোখ মুখে ভয় ফুটিয়ে বলেছে, ফোন না করলে রক্ষে থাকবে না, পরের দিনই কাগজে কাগজে চোখ রাঙানো চিঠি বেরিয়ে যাবে না? পেশাগত মৌল অধিকার ক্ষুণ্ণ করার দায় কেন চাপানো হবে না তার কারণ দর্শাইবার নোটিশ দিয়ে আসবে না, তারই বা ঠিক কী? বিতসের হালের ইস্তেহারের 5 দফা দাবি দেখেছ তো? তা আর দেখেনি? শিবুর খেইটা চটপট ধরে ফেলেছে গৌর। দাবিগুলো তো আমার মুখস্থ। আমি তখন 102। তবু কত বার এরা বাড়তে পারে দেখবার জন্য ফাটো ফাটো বোমা হয়েও গৌরের ফিরিস্তি শুনেছি। 5টা দাবি হলো, গৌর তখনও বলে চলেছে, চুরির সাজা চলবে না, তালা চাবি বাতিল করো, গেরস্তের ঘুম বাড়াও, খালি বাড়ির খবর দাও, আর চোরেদের ভোট চাই। না, আর একটা দাবিও আছে, 103 হয়ে আমি ফেটেছি, আকাট আহম্মকদের সঙ্গ ছাড়ো। সবাই মিলে ধরে না থামালে আসর ছেড়ে আমি উঠেই আসছিলাম। আহা, চোটে মোটে চলেই যাচ্ছিস যে। সবাই মিলে তারপর আমায় তোয়াজ করবার চেষ্টা করেছে। বুদ্ধিটা তুই ভালোই বাতলেছিস, তবে কি না উজবুক মার্কা রসিকতার চেষ্টা আর হয়নি। কিন্তু একটার পর একটা তবে কিনার ছররাতেই আমার অমন ফন্দিটা তারপর ছেত্রে গেছে। বাইরের দরজা ভেজানো দেখলে ঘনাদা আর তা ঠেলে ঢুকবেন? আমার প্রস্তাবটা প্রথম ফুটো করেছে গৌর। যদি বা ঢোকেন, অন্ধকার দেখে আর পা বাড়াবেন? শিবু ছিদ্রটা আরও বড় করে দিয়েছে। সবচেয়ে মোক্ষম ফ্যাকড়া তুলে ফন্দিটা একেবারে বাতিল করে দিয়েছে শিশির। রামভুজ আর বনওয়ারিকে যে ছুটি দেবে, তারপর রাত্রের ব্যবস্থা কি হবে? হরিমটর? আমার পরামর্শটার পোকা বেছে নিজেরা আরও সরেস কিছু বাতলাতে পেরেছে কি? তার বেলায় ঢুঢু। সারা বিকেলটা মাথা ঠোকাঠুকি করেও ঘনাদাকে সত্যিকার জব্দ করার একটা মনের মতো প্যাঁচ কেউ বার করতে পারেনি। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। সন্ধে পার হয়ে ঘড়ির কাঁটা 8-এর ঘর ছুঁতে না ছুঁতে মার্কা মারা জুতোর আওয়াজ পাওয়া গেছে সিঁড়িতে। ঘনাদা প্রায় মিলিটারি কদমে উঠে আসছেন। নিচের সিঁড়ি থেকে বারান্দা, বারান্দা থেকে টঙের ঘরের সিঁড়ি। ঘনাদার পায়ের আওয়াজ কি একটু ঢিমে হবে না আমাদের আড্ডা ঘরের দরজার সামনে এসে? মিলিটারি কদমটা একটু মন্থর। বৃথা আশা। 72 নম্বরে আমাদের দোতলার আড্ডাঘর বলে কিছু আছে, ঘনাদা যেন সে খবরই রাখেন না। একেবারে সমান তালে পা ফেলে তিনি তার টঙের ঘরে উঠে গেছেন। আমরা মুখ হাঁড়ি করে পরস্পরের দিকে তাকিয়েছি। না, এ তাচ্ছিল্যর একটা জুৎসই জবাব না দিলেই নয়। ঘনাদাকে একটিবার অন্তত জব্দ না করলে আর মান থাকে না। ঘনাদাকে জব্দ করার জন্য এত ছটফটানি কেন? কেন হবে না? বিনা দোষে ঘনাদা এবারে যা জ্বালা দিয়েছেন আর দিচ্ছেন, তাতে তার দাওয়ায় তাঁকেই একটু খাওয়াবার বাসনা কিছু অন্যায়? গত বুধবারেই রাজনৈতিক সম্পর্কে চিড় ধরেছে বলা যায়। বৃহস্পতিবার দূতাবাসে তালাচাবি বলে ব্যাপারটা বোঝানো যেতে পারে। তারপর শনিবার সমস্ত রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন, সীমান্তের সব যোগাযোগের রাস্তা বন্ধ। কিন্তু রাজনৈতিক হাওয়া যতই গরম হোক, ঘনাদা রবিবারের দিন অমন একটা বিলো দ্য বেল্ট মানে অধর্মের ঘা দেবেন ভাবতেও পারিনি। সকালবেলায় সেজেগুজে সবাই তৈরি হয়ে আড্ডা ঘরে জমায়েত হয়েছি, এমন সময় আমাদের বারান্দা থেকেই ঘনাদার গলা শুনতে পেলাম। তার মার্কা মারা পাড়া জাগানো সুমধুর সুরে নিচে রামভুজকে ডেকে বলছেন, ভাত নয়, আজ রুটি করবে রামভুজ, ঠিক 12টায় খাবো। সবাই একেবারে থ। অন্য কোথাও নয়, ঠিক আমাদের সামনের বারান্দায় এসে নিচের রান্নাঘরে নয়, যেন ওপাড়ার কোথাও কাউকে হেঁকে হুকুম শোনানোটাতেই প্রমাদ গুনবার কথা। তার ওপর হুকুমের তাৎপর্য বুঝে একেবারে চক্ষু চড়ক গাছ। মান অভিমান ভুলে সবাইকে তৎক্ষণাৎ ছুটে যেতে হয়েছে বাইরে। 12টায় খাবেন কি ঘনাদা? তখন কি আমরা এখানে স্টিমারে প্রায় ডায়মন্ড হারবারে পৌঁছে যাব না ততক্ষণে? কাকে কি বলছি? হয় আমরা সব স্বচ্ছ কাজ হয়ে গেছি, নয় ঘনাদা বাংলা ভুলে গেছেন। তিনি মুখ ঘুরিয়ে চেয়েছেন, কিন্তু সোজা আমাদের ভেদ করে যেন তার দৃষ্টি অন্য দিকে চলে গেছে। তাতেও আবছাভাবে আমাদের যদি দেখতে পেয়ে থাকেন, আমাদের ভাষা এক বর্ণও যেন বোঝেননি। তাকে আবার টঙের ঘরের দিকে ঘুরতে দেখে শশব্যস্ত হয়ে পথ আগলে দাঁড়াতে হয়েছে।
আজ আমাদের স্টিমার পার্টি, তা ভুলে গেলেন নাকি ঘনাদা? আউটরাম ঘাটে লঞ্চ বাঁধা, এখনই রওনা হতে হবে। না, এবার ঘনাদা অনুগ্রহ করে সরব হয়েছেন। আমার যাওয়া হবে না, যাবার মতো আমার পোশাক নেই, সব নোংরা। সামান্য কটি কথা, কিন্তু নিউক্লিয়ার বোমার চেয়ে সাংঘাতিক। ঘনাদা সেইটি ছেড়ে সোজা উপরে উঠে গেছেন। আমরাও হঠাৎ নির্বাক, নিষ্পন্দ হয়ে গেছি রোগের আসল গোড়াটা কোথায় তা বুঝে। ওই নোংরা পোশাকটাই যত নষ্টের মূল, কিন্তু মূলটাই ঘনাদার একেবারে মন গড়া। সত্যি কথা বলতে আমাদের কারো কোনো অপরাধ নেই। বনোয়ারির একটা সামান্য ভুল থেকে সব গণ্ডগোল শুরু। আমাদের সব জামা কাপড় বড় রাস্তার এক ডাইং ক্লিনিংয়ে ধোয়ানো হয়, নিয়ে যায় বনোয়ারি। সেদিন আমাদের ধুতি পাঞ্জাবির সঙ্গে কিভাবে ভুল করে ঘনাদার একটা ফতুয়া ডাইং ক্লিনিংয়ে চলে গেছে। দুপুরের পর বিকেলে সে ফতুয়ার খোঁজ না পেয়ে ঘনাদা যেরকম হুলুস বাঁধিয়েছেন, তাতে মনে হয়েছে লালবাজারকে বাদ দিয়ে মিলিটারি পুলিশকে ততক্ষণ না তলব করলে নয়। ভয়ে ভয়ে বনোয়ারি এবার স্বীকার করেছে যে ফতুয়াটা অন্য কাপড় জামার সঙ্গে ডাইং ক্লিনিংয়ে দিয়ে এসেছে। আমার ফতুয়া ডাইং ক্লিনিংয়ে? ঘনাদা যেন অপমানিত হয়েছেন। তাতে দোষটা কি? গৌর বুঝি প্রবোধ দেওয়ারই চেষ্টা করেছে ময়লা ফতুয়া পরিষ্কার হয়ে আসবে। ব্যাস, গৌর অজান্তে যা করে ফেলেছে তা আউড়ে উঠে কড়া মারিয়ে ফেলারই সামিল। আমার ফতুয়া ময়লা চড়ার বদলে ঘনাদার গলা খাদে নেমেই আমাদের বেশি সন্ত্রস্ত করে তুলেছে। হ্যাঁ, ময়লা তো নিশ্চয়ই। আমার তো আর ড্রাই ওয়াশিং করা নয়, নেহাত সাবানে কাচা। ঘনাদা সেই যে বিগড়েছেন হাজার সাধাসাধিতেও আর সিধে করা যায়নি। কিন্তু অভিমান যত হোক, আমাদের অত সাধের স্টিমার পার্টিটা অমন করে ভণ্ডুল করে দেওয়াটা কোনো মতেই ক্ষমা করবার নয়। ঘনাদাকে জব্দ করে কিছুটা শোধ নেবার জন্য তাই এত জল্পনা কল্পনা। কিন্তু জল্পনা কল্পনায় সার হতো যদি না ভাগ্য অমন আশাতীতভাবে সহায় হতো। সাহায্যটাও ভাগ্যের যেন একরকম রসিকতা। তা না হলে পাল্টা অমন গোল হয়ে মিলে গিয়ে মুশকিলের যা মূল, তাতেই আসানের ব্যবস্থা হবে কেন? হপ্তা ঘুরে আবার এক শনিবার। আড্ডা ঘরে আমরা জমায়েত হয়েছি সন্ধে থেকেই, কিন্তু আসর জমেনি। অন্য কিছুর অভাবে তাস নিয়ে বসেছি, কিন্তু 3 নোট ট্রাম্পের ওপর 5 ক্লাব ডেকে 500 ডাউন দিয়েও পার্টনার শিশিরের কাছে গালমন্দ দূরে থাক একটা ঠাট্টা পর্যন্ত শুনতে হয়নি। অমন একটা মৌকা পেয়ে শিবু গৌর ডবল দিতেই ভুলে গেছে, আর শেষ পর্যন্ত রবার হবার জন্য অপেক্ষা না করে খেলা ভেঙে দেওয়া হয়েছে। শিবু না শিশির, কে একবার যেন মোড়ের দোকান থেকে গরম খাস্তা কচুরি আনাবার কথা তুলেছিল। কথাটা উঠেই আবার আমাদের অন্য মনস্কতায় চাপা পড়ে গেছে। রাত অবশ্য প্রায় 9:30। শনিবার বলে একটু দেরিতে রাত 10:30টায় খাবার ডাক আসবে। এই 1 ঘন্টা কাটানোই দায়। তবু বনোয়ারি ডাইং ক্লিনিং থেকে এর ক্ষেপের ধোয়া কাপড়গুলো এনে ফেলায় একটু উত্তেজনার খোরাক জুটেছে। ধোয়া জামা কাপড়গুলো মিলিয়ে নিতে নিতে গৌর হঠাৎ বনোয়ারিকে বকুনি দিয়েছে। এ কি এনেছিস, একটু দেখে আনতে পারিসনি? পয়সা দিয়ে ডাইং ক্লিনিংয়ে পাঠিয়েছি কাদা মাখাবার জন্য। গৌরের বকুনিটা একটু অবশ্য মাত্রা ছাড়া। একটা পাজামার পায়ের দিকে সামান্য একটু যেন দাগ। সেটা সত্যি কাদার কিনা তাও গবেষণা সাপেক্ষ, কিন্তু আসরে ঠান্ডা হাওয়াটা একটু চমকে তোলবার জন্য যে কোনো ছুতোই তখন সই। আমরা সউৎসাহে গৌরের আর্তনাদে পোঁ ধরেছি। আরে, পাজামাটার তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। অন্য জামা কাপড়গুলোও খুলে দেখা দরকার। কাদা কি আর শুধু একটাই লাগিয়েছে? বেছে বেছে ঠিক এই সময়টিতে ভাগ্য তার রসিকতাটি করেছে। হঠাৎ ঘর দোর সব অন্ধকার। আমাদের মেন ফিউজ হয়ে গেছে। না পাড়ার কারেন্টই ফেল করেছে বোঝবার জন্য 2-4 সেকেন্ড অপেক্ষা করেছি। না, আমাদের 72 নম্বর শুধু নয়, পাড়াকে পাড়ায় অন্ধকার। এরকম আকস্মিক বিপদের জন্য শিশির তার ঘরে মোমবাতি রাখে, তাই সেগুলি আনতে যাচ্ছিল, কিন্তু যাওয়া হয়নি। গৌর হঠাৎ অন্ধকারেই তাকে ধরে ফেলে চাপা গলায় বলেছে, চুপ, নড়িস না, শুনতে পাচ্ছিস? শুনতে তখন সবাই পেয়েছি। আলো নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ড যেতে না যেতে টঙের ঘরের দরজাটা বেশ একটু জোরে খোলার শব্দ পাওয়া গেছে। অর্থাৎ ঘনাদা ঘর থেকে বেরিয়ে সামনের খোলা ছাদে এসে দাঁড়িয়েছেন। গৌর চাপা গলায় বনোয়ারিকে বিশেষ নির্দেশ দিয়ে নিঃশব্দে নিচে নেমে যেতে বলেছে। শহরের বিদ্যুৎ শক্তির যদি কোনো দেবতা থাকেন, আমরা তার কাছে আকুল নীরব প্রার্থনা জানিয়েছি। দেবতা থাকুন বা